ধরুন মানে বিশ্বের অন্যতম ধনী একটি দেশের কথা একটু ভাবুন, যে দেশের হাতে বিলিয়ন বিলিয়ন ডলারের অত্যাধুনিক পশ্চিমা সমরাস্ত্র রয়েছে। একদম। আকাশ প্রতিরক্ষার জন্য তাদের কাছে পৃথিবীর সবচেয়ে দামি আর আধুনিক রেডার এবং মিসাইল সিস্টেম বসানো। কিন্তু এত কিছুর পর মাত্র ২০ বা ৩০ হাজার ডলার দামের সস্তা ফাইবার গ্লাসের তৈরি কিছু ড্রোন এসে সেই দেশের অত্যন্ত সুরক্ষিত তেল শোধনাগারে আঘাত আনছে। এবং পৃথিবীর দামি প্রযুক্তিগুলো কিন্তু সেই সস্তা ড্রোনগুলোকে আটকাতে রীতিমতো ব্যর্থ হচ্ছে। হ্যাঁ, ঠিক তাই। তো এই অবস্থায় সেই ধনী দেশটি সাহায্যের জন্য কার কাছে যাবে? সাধারণ হিসাবে মনে হতে পারে আমেরিকা বা ইউরোপের কোনো সুপার পাওয়ারের কাছে। সেটাই তো সবচেয়ে স্বাভাবিক মনে হওয়ার কথা। কিন্তু বাস্তবে তারা সাহায্যের জন্য হাত মিলিয়েছে এমন একটি দেশের সাথে যারা গত কয়েক বছর ধরে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য এক রক্তক্ষয়ী যুদ্ধে লিপ্ত। আজ ২৮ মার্চ ২০২৬। বিশ্ব কূটনীতি এবং আন্তর্জাতিক প্রতিরক্ষার সংবাদ ডেস্কে আমাদের আজকের এই বিশেষ সংবাদ বিশ্লেষণে আমরা এমনই একটি অভাবনীয় চুক্তির খবর নিয়ে এসেছি। ইউক্রেন এবং সৌদি আরবের মধ্যে ড্রোন প্রতিরক্ষা প্রযুক্তি বিনিময়ের এক ঐতিহাসিক চুক্তির খবর। রাইট, ঠিক আছে। চলুন খবরের ভেতরের এই চমকপ্রদ বিষয়টি একটু ভেঙে দেখা যাক। যারা শুনছেন তাদের জানিয়ে রাখি, আমাদের আজকের এই গভীর পর্যালোচনার মূল তথ্যসূত্র হল ২৭ মার্চ ২০২৬ তারিখে প্রকাশিত ডিফেন্স অ্যাফেয়ার্স ম্যাগাজিনের একটি বিস্তারিত প্রতিবেদন এবং এর সাথে যুক্ত বেশ কিছু প্রাসঙ্গিক প্রতিরক্ষা দলিল। আর আমাদের আজকের মিশন হল কেন একটি যুদ্ধবিধ্বস্ত দেশ একটি ধনী তেল নির্ভর দেশের কাছে নিজেদের প্রযুক্তি রপ্তানি করছে, এর পেছনের ভূ-রাজনৈতিক সমীকরণগুলো কি তা ডিকোড করা। একদম। তো চুক্তির প্রধান বিষয়বস্তু হল ড্রোন প্রতিরক্ষা প্রযুক্তি এবং দক্ষতা বিনিময়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সাবেক টুইটারে জানিয়েছেন যে জীবন রক্ষার্থে সৌদি আরবের সাথে প্রযুক্তি ও দক্ষতা ভাগ করে নিতে তারা প্রস্তুত। এখানে সবচেয়ে আকর্ষণীয় দিকটি হল এই যে তিনি শুধু ড্রোন বিক্রির কথা বলছেন না, তিনি দক্ষতা বা স্কিল শেয়ার করার কথা বলছেন। আচ্ছা, দাঁড়ান, এই জায়গাটাতে আমার একটু খটকা লাগছে। দক্ষতা শেয়ার করা বলতে আসলে কি বোঝানো হচ্ছে? সৌদি আরবের তো পশ্চিমা মিত্রদের অভাব নেই, তাদের কাছে তো এমন সব প্রযুক্তি আছে যা ইউক্রেনের কাছে হয়তো নেই। তাহলে সৌদি আরব কেন ইউক্রেনের কাছে সেই দক্ষতা খুঁজছে? কারণ ল্যাবরেটরিতে তৈরি করা প্রযুক্তি আর যুদ্ধক্ষেত্রের কাদামাটিতে পরীক্ষিত প্রযুক্তির মধ্যে আকাশ-পাতাল তফাত। হেলসিঙ্কিতে জয়েন্ট এক্সপিডিশনারি ফোর্সেস সামিটে প্রেসিডেন্ট জেলেনস্কি ঠিক এই কথাটাই বলেছিলেন। কি বলেছিলেন তিনি? তিনি বলেছিলেন যে বর্তমান সময়ের যুদ্ধে আসল কথা শুধু নতুন অস্ত্র বা ড্রোন উৎপাদন করা নয়, আসল বিষয় হল রাডার, এভিয়েশন এবং অন্যান্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাথে ড্রোনের সমন্বয় করার বাস্তব অভিজ্ঞতা। ও আচ্ছা, ফিল্ড এক্সপিরিয়েন্স। একদম। গত ৪ বছর ধরে রাশিয়ার আক্রমণ ঠেকানোর কারণে ইউক্রেনের কাছে এই অমূল্য অভিজ্ঞতা রয়েছে। কিভাবে ঝাঁকে ঝাঁকে আসা সস্তা ড্রোনগুলোকে ভূপাতিত করতে হয়, সেই অভিজ্ঞতা তো কোনো ম্যানুয়াল পড়ে পাওয়া যায় না। তার ইউক্রেন যেন আধুনিক ড্রোন প্রযুক্তির একটা লাইভ টেস্টিং গ্রাউন্ড, জীবন্ত পরীক্ষাগার হয়ে উঠেছে। ঠিক। তারা শুধু সৌদি আরবকে কিছু হার্ডওয়্যার দিচ্ছে না, বরং ড্রোন হামলায় কিভাবে বাঁচতে হয় তার একটা প্র্যাকটিক্যাল গাইডবুক দিচ্ছে। সেটাই। কিন্তু একটা দেশের প্রযুক্তিগত উৎকর্ষ কি শুধু তাদের নিজেদের যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতার ওপরই নির্ভর করে? এখানে কি অন্য কোনো সমীকরণ নেই? যদি আমরা বৃহত্তর প্রেক্ষাপটের সাথে সংযোগ খুঁজি, তাহলে মূল কারণটা স্পষ্ট হবে। কেন সৌদি আরব ইউক্রেনের সাথে এই চুক্তি করছে? কারণ উভয় দেশই আসলে একই ধরনের হুমকির শিকার। একই ধরনের হুমকি, কিন্তু সৌদি আরবের সাথে ইউক্রেনের এই দুটো দেশের মধ্যে কমন ফ্যাক্টর বা সাধারণ যোগসূত্রটি আসলে কি? একটু খেয়াল করলে দেখা যাবে, ইউক্রেন যেমন প্রতিদিন রাশিয়ার কাছ থেকে ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল হামলার শিকার হচ্ছে, রাইট, ঠিক একইভাবে সৌদি আরবও দীর্ঘ সময় ধরে ইরানের কাছ থেকে প্রায় একই ধরনের ড্রোন ও মিসাইল হামলার সম্মুখীন হচ্ছে। ওয়েট, তার আক্রমণকারী ভিন্ন হলেও আক্রমণের হাতিয়ারগুলোর সাপ্লাই চেন একই? একদম ঠিক জায়গায় আঘাত করেছেন। ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে জেলেনস্কির আলোচনায় অত্যন্ত গুরুত্বের সাথে উঠে এসেছে কিভাবে রাশিয়া ইরানের সরকারকে সহায়তা করছে।
এটি উভয় দেশের জন্য একটি অভিন্ন উদ্বেগের জায়গা এবং পারস্পরিক নিরাপত্তা স্বার্থ রক্ষার প্রধান কারণ। ওয়াও, এটা একটা দারুণ পয়েন্ট। মানে এই রাশিয়া ইরান অক্ষ একটি অভিন্ন প্রযুক্তিগত হুমকি তৈরি করেছে, যার ফলে এই দুই দেশ আজ এক টেবিলে। হ্যাঁ, এবং ইউক্রেন বাধ্য হয়েছে কম খরচে এই ড্রোনগুলো ধ্বংস করার পদ্ধতি আবিষ্কার করতে। আচ্ছা, এবার সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো, আন্তর্জাতিক কূটনীতিতে কেউ তো কাউকে বিনা স্বার্থে কিছু দেয় না। প্রযুক্তি ও অভিজ্ঞতার বিনিময়ে ইউক্রেন আসলে কি চাইছে? ফরাসি পত্রিকা লে মন্ডেকে দেওয়া জেলেন্সকির একটা সাক্ষাৎকারের কথা এখানে বলতে হয়। তিনি পরিষ্কার জানিয়েছেন যে মধ্যপ্রাচ্যের দেশগুলোর কাছে এমন কিছু আকাশ প্রতিরক্ষা মিসাইল বা এয়ার ডিফেন্স মিসাইল রয়েছে যা ইউক্রেনের খুব প্রয়োজন। তাই নাকি? মানে এটা তো শুধুমাত্র একটি সামরিক চুক্তি নয়, এটি রীতিমতো একটা হাই স্টেকস বার্টার বা উচ্চ পর্যায়ের বিনিময় ব্যবস্থা। আক্ষরিক অর্থেই এটা একটা বার্টার সিস্টেম। ইউক্রেন তাদের অমূল্য অভিজ্ঞতার বিনিময়ে সৌদি আরবের মিসাইলের মজুদ থেকে নিজেদের জন্য একটা সাপ্লাই লাইন তৈরি করতে চাইছে। কিন্তু সৌদি আরব নিশ্চয়ই শুধু আজকের দিনের সমাধান খুঁজছে না। এই আলোচনার টেবিলে কি শুধুমাত্র মিসাইলের হিসাব নিকাশি ছিল? না, একেবারেই না। আলোচনার টেবিলে জ্বালানি বাজার বা ফুয়েল মার্কেট, শক্তি খাতে সহযোগিতা এবং ভবিষ্যতে বড় ধরনের প্রযুক্তিগত চুক্তি ও বিনিয়োগের একটা মজবুত ভিত্তিও তৈরি হয়েছে। আচ্ছা, মানে পোস্ট ওয়ার ইকোনমি বা যুদ্ধ পরবর্তী অর্থনীতির একটা আগাম প্রস্তুতি। একদম। এটি মূলত দুই দেশের জন্যই একটি দীর্ঘমেয়াদী স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট। এবার চলুন খবরের আরেকটি ভেতরের দিক বিশ্লেষণ করা যাক, মানে বিজনেস ডেস্ক অ্যানালাইসিস, যা আমাদের আজকের এই পর্যালোচনার জন্য খুবই প্রাসঙ্গিক। এতক্ষণ তো আমরা রাষ্ট্রের সাথে রাষ্ট্রের চুক্তি নিয়ে কথা বললাম, কিন্তু ইউক্রেনের নিজস্ব ড্রোন কোম্পানিগুলোর বর্তমান পরিস্থিতি কি? এই জায়গাটিতে এসে সমীকরণটা একটা দারুণ জটিল রূপ নেয়। রাইট, কারণ কার্ভেটিস নামক একটি ইউক্রেনীয় কোম্পানি যারা অ্যান্টি ড্রোন ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম বানায়, তাদের সাথে সৌদি আরব এবং কুয়েট ইতোমধ্যেই যোগাযোগ করেছে। হ্যাঁ, আমি প্রতিবেদনটা দেখেছি। কোম্পানির সিইও ইয়ারোস্লাভ ফিলিমনভ বিবিসিকে জানিয়েছেন যে এটি শুধু ব্যবসা নয়, এটি রাজনীতিরও অংশ, তাই তারা সরকারি অনুমোদনের অপেক্ষায় আছেন। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। আধুনিক যুদ্ধক্ষেত্রে এই আলোচনা অত্যন্ত প্রাসঙ্গিক। কোম্পানিগুলো উদ্ভাবন করে বৈশ্বিক বাজারে যেতে চাইছে, কিন্তু রাষ্ট্রকে তো তার নিজস্ব সুরক্ষার কথা আগে ভাবতে হচ্ছে, তাই না? সত্যি তো। আমি এখানে টিএএফ ইন্ডাস্ট্রিজের সিইও ভলোদিমির জিনোভস্কির বক্তব্যটি একটু যোগ করতে চাই। তিনি জানিয়েছেন তারা সরকারের অনুমতির জন্য কয়েক মাস অপেক্ষা করতেও রাজি, কারণ সবার আগে ইউক্রেনের বেঁচে থাকা এবং সুরক্ষার প্রশ্ন জড়িত। ঠিক। যুদ্ধকালীন অর্থনীতিতে প্রযুক্তি রপ্তানি এবং নিজের দেশের প্রতিরক্ষার মধ্যে ভারসাম্য কিভাবে বজায় রাখা যায়, এটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। একদম। সরকার যদি রপ্তানি বন্ধ রাখে, তবে ফান্ডিংয়ের অভাবে কোম্পানিগুলোর উদ্ভাবন বন্ধ হয়ে যেতে পারে। আবার রপ্তানি খুলে দিলে দেশের নিজেদের ফ্রন্টলাইন অরক্ষিত হয়ে করার ঝুঁকি থাকে। রাইট, এবং এ কারণেই রাষ্ট্র পর্যায়ের চুক্তিগুলো এত জরুরি। তাহলে এই পুরো বিষয়টির তাৎপর্য কি দাঁড়াচ্ছে? যারা শুনছেন, মানে যারা সমসাময়িক বিশ্ব রাজনীতি এবং প্রযুক্তি নিয়ে আগ্রহী, তাদের জন্য এই যুক্তিটি একটি সতর্কবার্তা। বড় ধরনের সতর্কবার্তা। এটি প্রমাণ করে যে আধুনিক যুগে বাস্তব যুদ্ধের অভিজ্ঞতা মিলিয়ন ডলারের চকচকে অস্ত্রের চেয়েও অনেক বেশি মূল্যবান। একদম ঠিক। এবং এই জায়গা থেকেই আমাদের শ্রোতাদের জন্য আমি একটি নতুন ভাবনার উদ্রেক করতে চাই, জানিয়ে হয়তো তারাও নিজেরাও ভাবতে পারেন। আচ্ছা, সেটা কি? একটু ভেবে দেখুন, যদি একটি দেশ যারা বর্তমানে নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে আছে, তারাই যদি যুদ্ধের ডামাডোলের মধ্যেই ভবিষ্যতের বৈশ্বিক প্রতিরক্ষা প্রযুক্তির বাজারে নিজেদের একটি পাওয়ার হাউস হিসাবে প্রতিষ্ঠিত করার চুক্তি করে ফেলে, রাইট, তাহলে যুদ্ধ শেষে বিশ্বজুড়ে অস্ত্র ব্যবসার চিরাচরিত যে বাজার ব্যবস্থা রয়েছে, মানে যা মূলত পরাশক্তিদের দখলে, তার রূপ কিভাবে বদলে যাবে? ওয়াও! এটি সত্যি এমন একটি প্রশ্ন যা গ্লোবাল ডিফেন্স মার্কেটের ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে। পরাশক্তিগুলোর জন্য এটি একটি বড় ধাক্কা হতে পারে। তো আজকের মতো আমাদের এই বিশেষ সংবাদ বিশ্লেষণের এখানেই সমাপ্তি টানছি। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। আমরা আগামীতে নতুন কোনো গভীর পর্যালোচনা নিয়ে আবারও ফিরে আসব। শ্রোতাদের নিজস্ব ভাবনার জগতে এই প্রশ্নটি ছেড়েই আজ বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।